বলেই হাসতে হাসতে বেরিয়ে গেল সে। চারু ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। অবশেষে মস্তিষ্ক মুক্তি পেল, কিন্তু যা ভাবলো তা হলো না, বরং নতুন এক চিন্তা মন এবং মস্তিষ্কে চড়ে বসল। শ্রাবণ মুখর এক চিন্তা। নিঝুম রাত, নিজের রুমের টেবিলের ওপর হাত জড়ো করে বসে আছে ধ্রুব। মেজাজটা বসে নেই। শ্রাবণকে নিয়ে অতি আধিক্যে তা সহ্য হচ্ছে না। বড় মামা কিনা জোরপূর্বক তোকে বাইরে রেখে দিলেন, আর এই বেহায়া খেয়ে দিয়ে থেকেও গেল। খাবার টেবিলে বসতে গিয়েও উঠে আসলো সে। বড় মামা তীক্ষ্ণ স্বরে বললেন, তুমি পরে বসো। কথাটা আতে লাগাই রাগ করে খেতেই গেল না সে। প্রতি রাতের ন্যায় নিজের অভিযোগগুলো যখন ডায়েরির পাতায় লিখতে ব্যস্ত, তখন নারী কণ্ঠে কানে এলো, কি লেখো ধ্রুব ভাই? চমকে উঠল ধ্রুব। তাড়াতাড়ি ডায়েরি বন্ধ করে দিল সে। পেছনে ফিরতে মেজাজ খারাপ হয়ে উঠল। খেকিয়ে বলল, তুই এখানে? চিত্রা হাতের প্লেটটা এগিয়ে দিয়ে বলল, তোমার ডায়েরি পড়ার ইচ্ছে আমার নেই। মা বললো তোমাকে খাবার দিতে, তাই আসলাম। তখন মুখ ফুলিয়ে যে ঘরে ঢুকেছো আমি কিন্তু দেখেছি। চিত্রার তেরা কথাই বিরক্ত হলো ধ্রুব। খপ করে প্লেটটা নিয়ে বলল, এবার যা বের হ, আর নক না করে ঘরে আসবি না। দামড়া ছেলে, ঘরে ঢুকতে লজ্জা লাগে না? যা বের হ। চিত্রার উজ্জ্বল মুখখানা নিভে যায়। নিষ্প্রভ স্বরে শুধাই, আচ্ছা, আমি তো বুবুর থেকেও সুন্দর, তাহলে বুবুর প্রতি ভালোবাসা আর আমার প্রতি অবজ্ঞা কেন? এত ভেদাভেদ কেন আমাদের মাঝে? কিছুক্ষণ চুপ করে রইল ধ্রুব। চিত্রা তার মুখ পানে তাকিয়ে রইল উত্তরের অপেক্ষায়। মুহূর্ত বাদেই মলিন কণ্ঠে উত্তর দিল, আমার হৃদয় যে সৌন্দর্যে মজে না চিত্রা। এই ব্যক্তিত্ব সৌন্দর্য দিয়ে কি করব? আমার অন্তরটা যে অসুন্দর, সেই খোঁজটা পেলে কিভাবে? কখনো তো অন্তরের খোঁজ নিতেই চাওনি। চিত্রা বিদ্যুপের স্বরে বলল কথাটা। সুন্দর পুতুলের মুখে ছেয়ে আসলো নীল বেদনায়। বেদনা মনের মানুষের কাছে মূল্য না পাওয়ার। সেই কিশোরী বয়সে পা দেবার পর থেকেই একজন পুরুষকেই মন দিয়ে বসেছে সে। চিত্রার নিষ্পাপ হৃদয়ের আহ্বানগুলোকে নিছক আবেগ বলে অবজ্ঞা করে এসেছে ধ্রুব। কিন্তু কিশোরী চিত্রা থেমে যায়নি। ভালোবাসার মানুষটির জন্য একটি বেহায়া হলে ক্ষতি কি? ভালোবাসায় তো মাঝে মাঝে বেহায়াই হয়। আত্মসম্মানের এত পরোয়া করলে কি ভালোবাসা হয়? তার মতে প্রেম এবং আত্মসম্মান কখনোই একসাথে চলতে পারে না। একটাকে বিসর্জন দিতেই হয়। তাই নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে সে ভালোবাসছে ধ্রুবকে। নানাভাবে শতবার বোঝানোর প্রচেষ্টা করেছে সে, অথচ ফলাফল শূন্য। ধ্রুবর অবজ্ঞায় পেয়ে এসেছে সে। এই কারণটাও তার জানা, ধ্রুবের মনোমন্দিরে যে তার ঠাঁই নেই। সেখানে শুধু একজন নারী নিজের সম্পূর্ণ বিস্তার নিয়ে রাজত্ব করছে। মাঝে মাঝে চারুর প্রতি বড্ড হিংসে হয় চিত্রার। যে মানুষটির মনে ধ্রুবের প্রতি এক বিন্দু প্রণয়ের সেটাও নেই, সেই মানুষটিকে নিয়েই ধ্রুবর সকল ভাবনা। ধ্রুবের নেত্রে শুধু তাকেই দেখে। এই চাহনি কেউ না বুঝলেও চিত্রা ঠিকই বোঝে। তাই তো যে বুবুকে এতটা ভালোবাসে সে, সেই বুবুকেই হিংসে করে তখন। পরে নিজেকেই গালমন্দ করে সে। ছোট একটা নিঃশ্বাস গোপন করলো চিত্রা। ধীর স্বরে বলল, খেয়ে নিও, আমি আসছি। দরজার দিকে পা বাড়িয়েও থেমে গেল সে। পেছনে ফিরে বলল, আমি চাই এবার বুবুর বিয়েটা হোক, আর শ্রাবণ ভাইয়ের সাথেই হোক। চারুর বিয়ে হয়ে গেলেও আমার হৃদয়ে তার স্থান অক্ষুণ্ণ থাকবে। সেখানে তোর ঠাঁই হবে না এ জীবনেও। রূঢ় স্বরে কথাটা বলল ধ্রুব। চিত্রা ম্লান হাসি হাসল। হয়তো নিজের ওপরই বিদ্রুপের হাসি হাসছে। পাথরে যে ফুল ফোটে না, কথাটা জানা সত্ত্বেও ব্যর্থ প্রচেষ্টা। চিত্রা চলে গেল। ধ্রুব দরজাটা আটকিয়ে দিল। মেয়েটা বুঝতে চায় না, এতটা রূঢ় সে হতে চায় না। চিত্রা কতটা জেদি তার ধারণা ভালো করেই আছে ধ্রুবর। বড় মামা জানলে তার পিঠ আর পিঠ থাকবে না। একজন এতিম পরগাছার সাথে কেউ নিজ মেয়ের বিয়ে দিতে চায় না। তেমনটা হলে কি চারুর প্রতি ভালোবাসা ব্যক্ত করতো না ধ্রুব? করতো ঠিক, শুধু নিজের অবস্থানের কথা মনে আসলে থেমে যায় সে। ফলে ভালোবাসাটা নিজের অন্তর্মহলেই সঙ্গোপনে আটকে রেখেছে। চারুর সম্মুখে ভুলবশত
আনেনি। বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো ধ্রুবর। ভালোবাসাটা লাগাম ছাড়া হচ্ছে। যদি সত্যি চারুর বিয়ে হয়ে যায় কিভাবে থাকবে সে? প্রথম ভালোবাসা ভুলে থাকা কি এতই সহজ? রক্ত মাংসের হৃদয়টা অবুঝ, সব জেনেও বুঝতে চায় না। চারুর ঘুম ভাঙলো খুব ভোরে, পায়ের ব্যথাটা কম। গোসল সেরেই মাথার কাছে জানালাটা খুলে দিল। ভেজা চুল নিয়ে বসে আছে সে জানালার কাছে। রোদে চুল শুকাতে ভালোই লাগে, সাথে কানে আসছে বাহিরের কোলাহল। মোড়ের দোকানে মানুষের ভিড় দেখা গেল। পুরান ঢাকার সকালের নাস্তা সারা ঢাকাতেই বিখ্যাত। চারু আনমনেই তার চুলে বিলি কাটছিল, এমন সময় দরজায় টোকা পড়ল। তাড়াহুড়ো করে ওড়না ঠিক করলো সে, ধীর গলায় বলল, আসো। চারুকে অবাক করে শ্রাবণ ঢুকলো ঘরে। শ্রাবণকে দেখে দৃষ্টি সরিয়ে নিল চারু। নীলাভ চোখের পানে চেয়ে থাকা যায় না, এক অজানা টান অনুভূতি হয়, বড্ড বিচিত্র টান। শ্রাবণ এই প্রথম চারুর ঘরে প্রবেশ করেছে। ছোট্ট একটি ঘর, তাতে একটি সিঙ্গেল বিছানা, একটা আলমারি, একটা ছোট টেবিল এবং একটি ড্রেসিং টেবিল। বেশ এঁটে সেটে ঢোকানো হয়েছে সব আসবাবপত্র। তবে শ্রাবণের দৃষ্টি কাড়ল দেয়ালের অতি চমৎকার আঁকাওটি। অবাক কণ্ঠে শ্রাবণ জিজ্ঞাসা করলো, এই ড্রয়িং তোমার করা? চারু লজ্জা মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, হুম। তুমি অনেক সুন্দর আঁকো, তা কি জানো? চারু মাথা নাড়ালো, হ্যাঁ সে জানে। শ্রাবণ একটা চেয়ার টেনে চারুর সামনে বসলো, মোলায়েম স্বরে বলল, পায়ে কি ব্যথা কমেছে? জি। সকালে নাস্তা করেছো? জি। ঔষধ খেয়েছো? জি। তোমাকে আমার ভালো লাগে? জি জি। খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল চারু। লজ্জায় শ্যাম গালজোড়া লাল হয়ে উঠল। শ্রাবণ শব্দ করে হেসে ফেলল চারুর লজ্জায় রাঙা মুখশ্রী দেখে। কোনো মতে হাসি থামিয়ে বলল, এত জিজি বলছিলে যে হুট করে দুষ্টুমি করতে মন চাইলো, তারা নেই চারুলতা। তুমি সময় নাও, শেষমেশ তুমি আমারই হবে। আজ উঠছি, রাতে ফোন করব। বড় চাচা তোমার নাম্বার দিয়েছে, ফোনটা ধরো, আসি। বলে উঠে দাঁড়ায় শ্রাবণ। তখন পেছন থেকে চারুর ধীর স্বর কর্ণপাত হয়, সাবধানে থাকবেন। চারুর কথাটা শ্রাবণের হৃদয়ে এক অজানা শান্তির লহর বয়ে আনে। পেছনে ফিরে বলে, তুমি চিন্তা করো না চারুলতা, আমি সাবধানে থাকবো। আমি কোনো চিন্তা করছি না, ভদ্রতার খাতিরে বলেছি। আমি জানি, তবুও ভালো লাগলো। কারণ থাক, কারণটা ওখানেই থাক, অন্য কখনো বলবো। শ্রাবণ বেরিয়ে গেল। চারু তার যাবার পানে তাকিয়ে রইল। লোকটা অদ্ভুত, আগন্তুকের মতো মনের অন্দরমহলে ঢুকে পড়েছে। আর চারুর সুসজ্জিত চিন্তা ভাবনাগুলোকে কেমন এলোমেলো করে দিল। নাইয়ানের শোকে মূর্ছা যাওয়া চারুর মনকে পুনরায় জীবিত করার প্রচেষ্টা করছে যেন সে। এক সপ্তাহ আগেও নাইয়ানের চিন্তা মন মস্তিষ্ক ঘিরেছিল, অথচ এখন চিন্তাগুলো শ্রাবণমুখর হয়ে উঠেছে। মাথা ঝাঁকালো চারু। এমন চিন্তাকে প্রশ্রয় দেবে না সে। যেই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই, সেই ভবিষ্যৎ নিয়ে ভাবা বোকার কাজ। আরও একবার সেই শোকের সম্মুখীন হতে চায় না সে। আরও একবার নিজের জন্য কারোর জীবনের গতিপথের ইতি টানাতে চায় না চারু। চারুর প্রজ্বলিত সকালটা কেমন উদাসীন হয়ে উঠল। কালো মেঘ চেয়ে আসলো মনের প্রাঙ্গণে। এই তো বৃষ্টি থামবে, আর ভেসে যাবে আশার বীজগুলো। শ্রাবণ বাসায় এসে পৌঁছালো ঠিক 10টা নাগাদ। বাসায় প্রবেশ করতে শান্তার সাথে দেখা হলো তার। শান্তার মুখ থমথমে, ভয়ে পাংশেটে হয়ে গেছে। শ্রাবণকে দেখে ছুটে এলো সে। শান্তার উদ্বিগ্ন চেহারা নজরে পড়তেই বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো শ্রাবণ, কি হয়েছে ফুপু? ভাইজান আসছেন, বৈঠক ঘরে বসে আছেন। কখন আসছে বাবা? কাল রাতে। তুমি সময় নষ্ট করো না, তিনি খুব রেগে আছেন। শ্রাবণ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মোস্তাফা কামালের সাথে শ্রাবণের সম্পর্কটা ঠিক কেমন তা বর্ণনা করা কঠিন। তারা একে অন্যের সাথে তো থাকে, কিন্তু কোথাও একটা বিরূপ ভাব রয়েছে। এক ফাটলতা তৈরি হয়েছে শ্রাবণের মা রূপার মৃত্যুর পর থেকে। বাবা ছেলের উষ্ণ সম্পর্কটা কেমন যেন শীতল হয়ে গেছে। শ্রাবণ বাবাকে অসম্মান করে না ঠিক, কিন্তু খুব একটা পছন্দও করে না। বাবার প্রতি তার আচরণ অতি বিচিত্র। শ্রাবণ মস্তিষ্কে কথাগুলো সাজালো, তারপর পা বাড়ালো বৈঠক ঘরের দিকে। বৈঠক ঘরে ওকালতির বই খুলে বসে রয়েছেন মোস্তাফা কামাল। তার হাতে মোটা চুরুট, চোখে সোনালি ফ্রমের চশমা। মোস্তাফা কামাল পেশায় জজ কোর্টের বিচারক। তার ভাবই বড় বিচিত্র। এই শহরে তার বেশ দাপট। আজ অবধি কত কত মানুষকে কলমের খোঁচায় শুলে চড়িয়েছেন, হিসেব নেই। কিন্তু তার হৃদয় কাঁপে না,
বরং তার যদি মনে হয় কেউ দোষী, তাকে শাস্তি না দিলে তার শান্তি হয় না। তিনি চান তার ছেলেও তার মতো হোক, কঠোর বজ্র হৃদয়। সেখানেই বাঁধে গুল। শ্রাবণের সাথে বাবার এই ব্যাপারগুলোই মেলে না। শ্রাবণ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে, ধীর গলায় বলে, বাবা আসবো? মোস্তফা কামাল বই থেকে মুখ তোলেন। তার চাহনি শীতল, চোয়াল শক্ত, রাজভারী কণ্ঠে বললেন, এত বড় সিদ্ধান্ত নেবার সময় আমার অনুমতির প্রয়োজন হয়নি তোমার, অথচ ঘরে প্রবেশ করতে আধিক্যতা দেখাচ্ছ। আমি তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। বাবার তীব্র হুঙ্কার ও শ্রাবণ নির্বিকার। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সে, নির্লিপ্ত কণ্ঠে বলে, ফুপু বলছিল আপনি আমাকে খুঁজছেন। যদি জরুরি কোনো কাজ না থাকে আমি কি যেতে পারি? শ্রাবণের নির্লিপ্ততা মেজাজ আরও অধিক খারাপ করে দিল মোস্তফা কামালের। রাগ চরম শীর্ষে পৌঁছে গেল। হাতের কাছের গোলাকৃতি পেপার ওয়েটটি ছুঁড়ে ফেললেন তিনি পুত্রের দিকে। বাবার বদমেজাজি স্বভাবটি অপরিচিত নয় তার, ফলে বাঁ দিকে সরে যায় সে। দ্বিখণ্ডিত হয়ে যায় কাচের নির্জীব পেপার ওয়েটটি। হুঙ্কার ছাড়েন মোস্তফা কামাল, অপদার্থ কোথাকার! ভাব নিচ্ছ তুমি একটা অপরাধ করছো, অথচ অনুশোচনা শীতেপোটাও নেই। তোমার মা তো চলে গেছে, একটা অপদার্থ রেখে গেছে আমার জন্য, অসভ্য বেয়াদব। মায়ের কথা টানতেই নির্বিকার চোয়াল শক্ত হয়ে ওঠে, শান্ত চোখ জোড়া জ্বলে ওঠে রাগে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাক করে শ্রাবণ নিজের বাবার দিকে, কিন্তু মোস্তফা কামালের তাতে কিছুই যায় আসে না। তিনি দমলেন না, পুনরায় হুঙ্কার ছাড়লেন, কি ভেবে একটা চালের ব্যাপারে মেয়েকে বিয়ে করার কথা ভাবছো তুমি? তুমি জানো না ওরা কারা? উপরন্ত ওই মেয়ের তো আশরাফ গনির ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল। যে আশরাফ গনি তোমাকে মারার চেষ্টা করতো, দুবার ভাবেনি। সব জেনেও? হ্যাঁ, সব জেনেই আমি এগিয়েছি। সব জেনেই আমি চারুলতাকে বিয়ে করতে চাই। কিন্তু কেন? মেয়ের কি অভাব ছিল? শ্রাবণ নির্বিকার চিত্তে মাথা চুলকালো, তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমার ইচ্ছা। তোমার ইচ্ছেতে সব চলে শ্রাবণ। অন্তত আমার জীবনে তাই চলে বাবা। আপনার আপত্তি থাকলে আমার কিছু করার নেই। আরেকটা কথা, আমার আর চারুলতার মাঝে কোনো ঝামেলা চাচ্ছি না। আপনার ব্যক্তিগত জীবনে আমি কখনো নাক গলাইনি, আশা করি আপনিও আমার ব্যক্তিগত জীবনে নাক গলাবেন না। মোস্তফা কামাল ছেলের উগ্রতায় গজগজ করতে লাগলেন, কিন্তু মুখ থেকে কিছু বের হলো না। একরাশ বিরক্তি নিয়ে তিনি চেয়ারে বসলেন। রাগে প্রেশার বেড়ে যায় তার। শ্রাবণের সাথে ঝগড়া করা আর উলোবনে মুক্ত ছড়ানো একই কথা। ফোঁস করে একটা বড় নিঃশ্বাস ছাড়লেন মোস্তফা কামাল। তীক্ষ্ণ কণ্ঠে বিরক্তি নিয়ে বললেন, বললাম আশরাফ গনির ছেলে মারা গেছে, তুমি জানো কিছু এ ব্যাপারে? জানি, কেউ তোর গাড়ির ব্রেক কেটে দিয়েছে। তা এতে তোমার হাত নেই তো? আমি কাজে কাজ করি না। যদি আর কিছু প্রশ্ন না থাকে আমি যেতে চাই, প্রচণ্ড ক্লান্ত আমি। মোস্তফা কামাল ছোট করে বলেন, যাও। শ্রাবণ আর দাঁড়ায় না সেখানে, হনন করে বেরিয়ে যায় সে। শ্রাবণ চলে গেলে চশমা খুলে কপালের চামড়া দু আঙুল দিয়ে চেপে ধরে মোস্তফা কামাল। যে ছেলে চেয়েও বিয়ের জন্য রাজি করাতে পারেনি, সেই ছেলে কি নিজ থেকে তার অনুমতি ছাড়া বিয়ের কথা বলে এসেছে? নিজের বাবাকে অতিথির মতো দাওয়াত দিচ্ছে। মাঝে মাঝে ছেলের কাছে প্রশ্ন হয়, সে কি আদৌ তার ছেলে? আবার মেজাজ, কথাবার্তা, চালচলনে সেই প্রশ্নটি গুছে যায়। তবে এই চারু নামক মেয়েটাকে প্রচণ্ড কৌতূহল হচ্ছে মোস্তফা কামালের। চট করেই ফোনটা কানে ধরলেন, আঙুল দিয়ে ডায়াল করলেন একটা নাম্বারে। হিনহিনে স্বরে বললেন, একটা মেয়ের যাবতীয় ডিটেলস লাগবে। গোধূলির সময় নীলাম্বরীর পশ্চিম কোণায় রক্তিম সূর্য ডোবার প্রস্তুতি নিচ্ছে। পাখিরা নিজ নিজ ঘরে ফেরার চেষ্টায় রয়েছে। কোলাহলপূর্ণ দিনের অবশেষে ইতি ঘটবে, নামবে নিকষ কৃষ্ণ আধার। নীলাম্বরীর আকাশে উঠবে রূপালী চাঁদ। সেই চাঁদের আলোর কত কত কাহিনী, কারোর লাল ভালোবাসার, কারোর নীল বেদনার, কারোর ধূসর অভিমানের, তো কারোর বর্ণহীন জীবনের। চারু নীলাম্বরীর ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে সেই কাহিনীগুলোর কথাই ভাবছিল। তার পা এখন অনেক ভালো, ব্যথা নেই, হাঁটতে কারো সহযোগিতার প্রয়োজন হয় না। কিন্তু এতে মোটেই খুশি নেই চারু, বরং তার মনে হচ্ছে পাটা ভেঙে গেলেই ভালো হতো, অন্তত বিয়েটা কেচে যেতে হয়তো। আজ সকালের কথা, তার বড় চাচা মনিরুল সাহেব ফরমান জারি করলেন, দেখো চারুমা, জীবন গতিময়, কিছু থেমে থাকে না। নাহিয়ানের সাথে যা হয়েছে তাতে আমাদের কোনো দোষ নেই, বরং আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। ছেলেটা ভালো ছিল না, তার বাপ একটা গুন্ডা, তোমার চাচি তো বোঝেনি, গুন্ডার ঘরে সম্বন্ধ আনছে। এখনই না বুঝতেছি কি ভালো হয়েছে।
সারাফ সাহেবের এত শত্রু যে তার শত্রু একটাই তার পোলাদের মেরে দিয়েছে। তুমি বাচ্চা মানুষ, এগুলো নিয়ে ভেবো না। শ্রাবণ ছেলেটা ভালো, তার বাবা মা একজন নামী বিচারক। এমন ঘরে বউ হওয়া এটা তো খারাপের কিছু না। বাবা ভালো হলেই যে ছেলে ভালো হবে তার কি গ্যারেন্টি? শুনেছি সেও কনস্ট্রাকশন বিজনেসে আছে। আশরাফ গনির সাথে একটা রেষারেষিও চলছে। সে যে ভালো তার খোঁজ কি নিয়েছেন বড় মামা? ফট করে ফোরন কাটল ধ্রুব। ধ্রুবের যুক্তি ফেলে দেবার মতো নয়, কিন্তু তার যুক্তিতে বড় চাচার মুখ চুপসে গেল। তিনি যে অপ্রসন্ন হলো সেটা ভালো করে মুখে প্রকাশ পেল, কিন্তু দমলেন না তিনি। গলা খ্যাকারি দিয়ে বললেন, বিয়ে তো এখন হচ্ছে না, তুমি দেখো ঘোরো বোঝো। যদি মনে হয় গলত আছে আমরা বিয়ে ভেঙে দিব, কিন্তু তুমি যদি তাকে চেনার চেষ্টাই না করো কিভাবে হবে? চারু শুধু ঘাড় নাড়ায়। বড় চাচা মানুষটা সুবিধাবাদী, তিনি সময়ে সময়ে নিজের পক্ষ পাল্টায়। এই নাহিয়ান আর আশরাফ গনির প্রশংসায় এককালে পঞ্চমুখ ছিলেন তিনি, কিন্তু আজ তাদের নামে যা তা বলছেন। এমন মানুষকে কি বলা যায়? স্বার্থপর হয়তো। তাই ছোট্ট নিঃশ্বাস গোপন করলো চারু। আজানের ধ্বনি শোনা যাচ্ছে। ওড়নাটা টেনে নিল সে। হাতে থাকা ফোনটা বাজছে। 88 বারের মতো শ্রাবণ ফোন দিয়েছে। গত 88 বারের মতো এবারও ফোনটা ধরবে না চারু। অহেতুক তার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। কি কথা বলবে? অগণিত SMS দিয়েছে, একটারও উত্তর দেয়নি চারু। ইচ্ছে হয়নি। মনটা বড্ড জট লাগিয়ে গিয়েছে। নতুন জীবনের লোভ আর অতীতের ভয় মিলে ঘাবড়ে আছে সে। এই জ্বর যে কবে খুলবে? নামাজ পড়বি না? চমকে পেছনে তাকায় চারু। পকেটে হাত গুছে ধ্রুব দাঁড়িয়ে আছে। তার মুখটা শুকনো। ধ্রুবের এই সময়টা দোকানে থাকার কথা। মামাদের সাথে চালের আড়তে কাজ করে সে। ধ্রুববাই খুব উচ্চশিক্ষিত নয়, কিন্তু চালের আড়তে কাজ করার মতোও নন। চাইলেই ভালো চাকরি নিয়ে অন্য কোথাও চলে যেতে পারে। কেন যায় না কে জানে। চারুর বাবা আহসান তাকে ভালোবাসলেও মনিরুল সাহেব পদে পদে অপমান করে। তবুও সব গিলে ফেলে সে। চারু মাথা নাড়িয়ে বলে, এই তো যাচ্ছি। আচ্ছা, এই বিয়েতে তুই রাজি? হুট করে প্রশ্নটা ছুড়ে ধ্রুব। প্রথমে অবাক হলেও পরে নিজেকে সামলিয়ে নেয় চারু। স্বাভাবিক কণ্ঠে বলে, না রাজি হয়ে উপায় আছে? যদি রাজি না থাকিস করতে হবে না বিয়ে। মামাদের আমি বুঝিয়ে দেবো। আমার জন্য কেন অপমানিত হতে হবে ধ্রুব ভাই? চারু স্মিত হেসে ফট করে প্রশ্নটি করে। ধ্রুব কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। কিছু বলার আগে চারু বলে, তুমি চিন্তা করো না, আমি ঠিক নিজেরটা বুঝে নেব। শ্রাবণ, ছেলেটাকে আমার ভালো ঠেকছে না। চারু, সাবধান। মিনমিনিয়ে কথাটা বলে ধ্রুব। তার কণ্ঠ অন্যরকম ঠেকলো চারুর কাছে। ঈশাদের উপস্থিতি টের পেল সে। চারু উত্তর দিল। সে নেমে আসলো ছাদ থেকে। ধ্রুব দাঁড়িয়ে থাকলো সেখানেই। রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু অদৃশ্য। হৃদয়ের রক্তক্ষরণ কেউ দেখতে পায় না। নিঝুম রাত, গভীর ঘুমে চারু। এমন সময় মাথার কাছের ফোনটা সজোরে বেজে উঠল। রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিল বিশ্রী শব্দটা। ধরফড়িয়ে উঠল চারু। ঘুম ঘুম চোখে হাতে নিল ফোন। বাধ্য হয়েই ধরল সে। হ্যালো বলতেই অপর পাশ থেকে কানে এলো পরিচিত কণ্ঠ। চারুলতা, একটু নিচে আসবে? কণ্ঠ কাঁপছে, কেমন বিচিত্র শোনালো যেন। চারু কিছু বলার পূর্বেই ফোন কেটে দিল। বুকটা কেঁপে উঠল চারুর। শ্রাবণের কি কিছু হয়েছে? কৌতূহল এবং উদ্বিগ্নতায় আর বসে থাকতে পারল না চারু। ফোনটা হাতে নিয়ে পা টিপে টিপে নামলো সিঁড়ি দিয়ে। নিজের কেচি গেটটা খুলল খুব সাবধানে। নিকশ কৃষ্ণ আধারে গলির মাথায় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ। রাত কয়টা বাজে অনুমান করতে পারছে না চারু। শ্রাবণকে দেখেই ঈষৎ রাগ হলো চারুর। এই রাতে পাগলামি করার কি মানে? চারু তার কাছে গেল। বিরক্তি ভরে কিছু বলতে যাচ্ছিল সে, কিন্তু তার পূর্বেই তার চোখে পড়ল। চারু তার কাছে গেল। বিরক্তি ভরে কিছু বলতে যাচ্ছিল সে, কিন্তু তার পূর্বেই তার চোখ পড়ল শ্রাবণের কপাল এবং হাতের দিকে। তার পরনের শার্টটা ময়লা হয়ে আছে, সাথে রক্তের দাগ। কালচে লাল দাগে রঞ্জিত তার শার্টটি। কপাল এবং হাতে সাদা ব্যান্ডেজে মোড়ানো। ব্যান্ডেজটার অবস্থা খুব একটা সুবিধা নয়। চারুর রাগ কোথায় যেন উবে গেল, বরং মস্তিষ্ক ছেয়ে গেল উদ্বিগ্নতায়। বা হাতটা নিজ হাতে নিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? শ্রাবণ কিছুটা হতচকিত হলো। তারপর নিজেকে সামলে নিল নিপুণভাবে। স্মিত হেসে বলল, তেমন কিছু না, সামান্য চোট। সামান্য চোট?
সামান্য চোট লাগছে এটা আপনার কাছে? রক্ত পড়ছে, ব্যান্ডেজ ভিজে গেছে, আর আপনি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন? কিভাবে হলো এগুলো? চারুর কণ্ঠে ক্রোধের আভাস পেল শ্রাবণ, সাথে চিন্তার হাতছানি। শ্রাবণ প্রত্যুত্তরে অদ্ভুত বাঁকা হাসি হাসল। সেই হাসির মানে চারুর জানা নেই। তারপর হাসি অক্ষুণ্ণ রেখে বলল, তুমি ফোনটা ধরলে তো এমনটা হতো না চারুলতা। মানে? আমি ঢাকার বাইরে ছিলাম, তোমার সাথে একটুখানি কথা বলার জন্য মনটা আনচান করছিল, কিন্তু তুমি তো তুমি। এতবার ফোন দেওয়ার পরেও একটাবার ফোন ধরলে না। আমি তাড়াহুড়ো করে আসার পথে এই কাণ্ড ঘটল। গাড়িটা উল্টে গেল, আর মাথায় আর হাতে চোট পেলাম। রাখিব আমাকে জোরপূর্বক হাসপাতালে নিল ঠিক, কিন্তু ওখানে থাকতে ইচ্ছে করলো না আমার, তাই চলে আসলাম তোমাকে দেখতে। শ্রাবণ নির্লিপ্ত কণ্ঠে কথাগুলো বলল। এতে চারুর বিস্ময়ের সাথে সাথেই ক্রোধও বাড়ল। ভ্রু কিঞ্চিত হয়ে আসলো তার, কপালে পড়ল ভাঁজ। তীক্ষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ, আপনি কি পাগল? নিজেকে একবার দেখেছেন? আপনার কপাল থেকে রক্ত পড়ছে, বা হাত নাড়াতে পারছে না, তবুও আপনি এখানে এসেছেন আর বলছেন হসপিটালে থাকতে ইচ্ছে করছিল না। আপনি নিজে বুঝতে পারছেন কি বলছেন? চারুর ক্রোধের সামনে মাথা নত করতে হলো শ্রাবণের। সে উত্তর দিল না, এক দৃষ্টিতে মাটির দিকে চেয়ে রইল। চারু কিছুক্ষণ বাদে নিজের রাগ কমালো, নিজেকে স্বাভাবিক রেখে বলল, কেন বোঝেন না আপনি? আমার চিন্তা হয়। আমার জন্য তোমার চিন্তা হয় কেন? মিয়ে যাওয়া মুখখানা উজ্জ্বল হয়ে ওঠে শ্রাবণে। তার চোখ জোড়া চেয়ে রইল উত্তরের প্রতীক্ষায়। এক অদ্ভুত চাহনি, যেন বহু সময় ধরে এক উত্তরের অপেক্ষায় আছে সে। চারু নিজেও থমকে গেল। এই প্রশ্নের উত্তর তার জানা নেই, তবে শ্রাবণের দশা দেখে ফুট করেই বুক কেঁপে উঠছিল। এক অদ্ভুত হাহাকার সৃষ্টি হয়েছিল। ভেবেছিল আবারও কাউকে হারাতে চলেছে। চারু উত্তর দিল না, বরং দৃষ্টি সরিয়ে নিল। শ্রাবণ ম্লান হাসল, তারপর বলল, আমার হাসপাতাল ভালো লাগে না চারুলতা, ভয় হয় খুব, তাই জোর করে চলে আসলাম। আপনার পরিবার আপনাকে আটকায়নি? আমার অ্যাক্সিডেন্টের কথা কেউ জানে না। শ্রাবণের নিষ্পান কণ্ঠের কথাটা শুনে মন খারাপ হয়ে উঠল চারুর। এত বড় দুর্ঘটনা ঘটলো অথচ বাড়ির কেউ জানে না? যতদূর চারুর মনে আছে, শ্রাবণের মা মারা গেছেন, তার ফুপু তাকে মানুষ করেছেন। চারুর চিন্তিত মুখখানা দেখে শ্রাবণ নির্লিপ্ত কণ্ঠে বলল, চিন্তা করবেন না চারুলতা, আসলে চিন্তা করবে বিধায় আমি জানাইনি। আপনি এত খামখেয়ালি কেন করেন? চারুলতা, গাড়িতে বসবি? আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। কথাটা শোনা মাত্র এক মুহূর্ত দাঁড়ালো না চারু, ফট করে গাড়িতে উঠে বসলো। লোকটার কথাই কি যেন আছে, খুব মোহনীয়। চারু চাইলেও তা ফিরিয়ে দিতে পারে না। গাড়িতে বসলে শ্রাবণ বলে, নিরিবিলি কোথাও যাবে? আজ পূর্ণ চন্দ্রিমা, জ্যোৎস্না বিলাস করতে ইচ্ছে হচ্ছে। আপনার কষ্ট হবে না? আমার স্বস্তির উৎস আমার পাশে, কেন কষ্ট হবে? লোকটার সাথে তর্কে গেল না চারু। দৃষ্টি সরিয়ে বাইরে তাকালো। শ্রাবণ গাড়ি স্টার্ট দিল। নিকষ কৃষ্ণ আধারে ঢাকা শহরের পিচঢালা রাজপথ চিরে এগিয়ে গেল গাড়ি। শো শো করে মৃদু বাতাস লাগছে চারুর কানে। উন্মাদ হয়ে উঠেছে তার কৃষ্ণ চুল, বাতাসের সাথে পাল্লা দিয়ে উঠছে। এই প্রথম রাতে ঢাকা শহর দেখছে চারু। এর পূর্বে কখনো সুযোগ হয়নি, সাহসও করেনি। আজ কেন যেন ভীতু চারু সাহসী হয়ে উঠল। মাত্র দিন 20 পরিচিত মানুষটির সাথে বেরিয়ে পড়ল সফরে। কেন যেন ভয় হচ্ছে না, কোনো দুর্ভাবনা নেই মনে। এক অজানা আত্মবিশ্বাস রয়েছে বুকে, যেন পৃথিবী উল্টে গেলেও এই লোকটা চারুর গায়ে এক চিলটে আঘাত হানতে দেবে না। এই বিশ্বাস কেন তৈরি হচ্ছে চারু নিজেও জানে না। তবে লোকটির নীলাভ নেত্রে এক অদ্ভুত টান দেখতে পায় চারু। হাজারো বিষাদ যেন সেই আঁখিতে চেপে রেখেছে এই যুবক। গাড়ি থামলো একটা ব্রিজের ওপর। চারু জানে না ব্রিজের নাম। নিচে ক্ষণ প্রবাহিত নদীতে পূর্ণ চন্দ্রিমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। নীলাম্বরীর রূপালী চাঁদের আলো আশ্রে পড়ছে চারুর শ্যাম মুখে। চোখ বুজে প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করছিল সে। ঠিক তখনই কর্ণকুয়ারে শ্রাবণের আকুল কণ্ঠ ভেসে উঠল। আমার কাজ তোমার কাছে পাগলামি, কিন্তু আমার কাছে তো ভালো থাকার উপায়। যখন গাড়িটা উল্টে গিয়েছিল, রক্তে আমার মুখমণ্ডল ছেয়ে এসেছিল,
চোখ ঝাপসা হয়ে এসেছিল, তখন বারংবার তোমার মায়াবী মুখখানা ভাসছিল চোখের সামনে। মনে হচ্ছিল আর বুঝি দেখা হবে না, তাই ছুটে এলাম। জানি তোমার হৃদয়ে আমার স্থান নেই, কিন্তু আমার সমস্ত চিত্তে যে তোমারই বাস। অজান্তেই ভালোবাসি তোমায় চারুলতা। ভালোবাসি কথাটা বারংবার ঝঙ্কার তুলতে লাগলো। অবাক নয়নে তাকিয়ে রইল শ্রাবণের দিকে চারু। শ্রাবণের দৃষ্টি তখন নভস্থলের শেষ প্রান্তে, আধারের এক দৃষ্টিতে চেয়ে রয়েছে সে। চারুলতা শুধালো, কেন ভালোবাসেন আমায়? এই উত্তরটা যে নেই আমার কাছে, শুধু একটা কথাই জানি, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে বুকের মধ্যেখানে তোমার জন্য মায়ামহল করে উঠেছে, যেখানে শুধু তোমার রাজত্ব। প্রথমে ভেবেছি মোহ, তারপর সেই মোহ কবে ভালোবাসার রূপ নিল টেরই পেলাম না। যখন ফুপু বিয়ের জন্য জোর দিল, তখন তোমার মুখখানা ভেসে উঠল মনে। পাগলের ন্যায় খুঁজলাম তোমায়, শেষমেশ পেয়েই গেলাম। তোমার চাচার সাথে দেখা হলো একটা কাজে। তিনি কথায় কথায় তোমার কথা বললেন। তোমার বিয়েতে দাওয়াত ছিল আমাদের, জানো। আমি গিয়েও ছিলাম, কিন্তু বিয়েটা হলো না। তোমার দুঃখের সময়টা কষ্ট হচ্ছিল, সাথে ক্ষীণ আশাও জন্মালো তোমাকে নিজের কাছে সম্পূর্ণ আপন করে আনার। তাই পরদিন বিয়ের সম্বন্ধ নিয়ে এলাম। আমি জানি চারুলতা, তুমি নাহিয়ানকে মন দিয়ে বসেছ, তবু আমার কোনো ঠাঁই নেই তোমার হৃদয়ে। চারু চুপ করে রইল। তার চোখ টলমল করছে, কেন যেন খুব কান্না পাচ্ছে তার। আকাশ পাতাল ভেঙে কান্না আসছে, কিন্তু শ্রাবণের সামনে কাঁদবে না যে। মাথা নত করে রেখেছে নিজের অশ্রু লুকাতে। শ্রাবণ উত্তরের আশা ছেড়ে দিল। চারু উত্তর দেবে না ভেবে দৃষ্টি সরিয়ে নিল। ঠিক তখনই কাপা স্বরে চারু বলল, আমার ভয় করে, পুনরায় আশায় বুক বাঁধতে ভয় করে। কেন, কিসের ভয়? একজন আছে যে আমাকে কারোর হতে দেবে না। আমি জানি না মানুষটা কে, কিন্তু এটুকু জানি সে চায় না আমি অন্য কারোর হই। চারু কাঁদছে, ঠোঁট কামড়ে কান্নার থামানোতে ব্যর্থ চেষ্টাও করছে। শ্রাবণ কিছুটা এগিয়ে এলো, ডান হাতে আলতো করে চেপে ধরল চারুর কাঁধ। মোলায়েম কণ্ঠে বলল, কেঁদো না চারুলতা, তোমার কান্না যে অসহনীয় লাগে আমার কাছে। চারু শুনল না। তার শক্ত বক্ষস্থলে মুখ লুকিয়ে দিল। ঢুকরে উঠল বারে বারে। গাঢ় নিঃশ্বাস শ্রাবণের বুকে আছড়ে পড়ছে। নোনা জলে ভিজে যাচ্ছে শার্ট। সে বাধা দিল না। আজ প্রথমবার চারুলতা তার সাথে দুঃখ বিলাস করছে। এই সুযোগকে কি হাতছাড়া করা যায়? একটা সময় চারু থামল। দলা পাকানো স্বরে একে একে খুলে বলল সব। প্রথমে আজগুবি মনে হলেও ক্রমেই ভ্রু কুঞ্চিত হলো শ্রাবণের। চিন্তার রেখে ভসে উঠল ললাটে। অবাক কণ্ঠে বলল, তুমি শিওর নাহিয়ানের সাথে যা হয়েছে তা ওই মানুষটি করেছে? না, শিওর না, তবে সে করতে পারে না এমনটাও নয়। তুমি কি তাকে ভয় পাও? চারু কিছুক্ষণ চুপ করে রইল, হয়তো মনের ভেতরে উত্তর খুঁজল। এরপর ক্ষীণ স্বরে বলল, আমি তাকে ভয় পাই না, ভয় পাই ওর ভালোবাসাকে। বিশ্রীর দম বন্ধ করা ভয়ঙ্কর ভালোবাসা, যা আমাকে আষ্টে ভিষ্টে আঁকড়ে আছে। শ্রাবণ কিছু বলল না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল চারুর ম্লান মুখশ্রীর দিকে। দীর্ঘশ্বাস ফেলে ডান হাতে আলতো করে ধরল তার মুখশ্রী। উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল চারুর কপালে। আকস্মিক কাজে শিউরে উঠল চারুর শরীর। ঈষৎ ঝাঁকুনি খেল সে। শীত দ্বারা বেয়ে গেল উষ্ণ রক্তের প্রবাহ। চোখ মেলে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ তখন দৃঢ় কণ্ঠে বলল, আর ভয় পাবে না চারুলতা, আমি থাকতে ওই মানুষ তোমাকে ছুঁতেও পারবে না। তুমি যেহেতু তাকে ভয় পাও, আমি তোমার ছায়ার কাছেও তাকে ভিড়তে দেব না, কথা দিলাম। চারু খেয়াল করলো তার বুকের জমে থাকা ভয়ের মেঘগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে। এত কালের ত্রাস আতঙ্ক সব কপুরের ন্যায় উড়ে গেল। একবার বিশ্বাস করতে ইচ্ছে হলো শ্রাবণের কথায়। কি যেন আছে লোকটার মাঝে, যা চারুকে টানে, এক অবিচ্ছন্ন আকর্ষণ। চারুকে বাড়ির গেটে নামিয়ে দিল শ্রাবণ। চারু শাসনের স্বরে বলল, এখন হসপিটালে যাবেন, ব্যান্ডেজ বদলাবেন, রেস্ট করবেন ডক্টরের কথা মতো। তুমি ফোন ধরবে তো?
ভেবে দেখবো। শ্রাবণের মুখটা মলিন হয়ে গেল। চারু মৃদু হাসলো, তারপর পা বাড়ালো বাড়ির দিকে। একটু পরই ফজরের আজান দেবে। বাড়ির লোকেরা উঠে গেলে তার মার মাটিতে পড়বে না, তাই সাবধানে প্রবেশ করলো সে। কিন্তু এত সাবধানতার মাঝেও একজোড়া চোখ ঠিকই তাকে দেখে ফেললো। আক্ষেপের নিঃশ্বাস বের হলো নিমেষেই। দুপুরবেলা, সূর্য এখন মাথার ওপর। চৈত্রের প্রথম সপ্তাহ। দূর কোথাও কোকিলের ডাক শোনা যাচ্ছে। আজ সূর্যি মামা প্রচণ্ড রেগেই আছে হয়তো, তাই তো প্রকোপটা অধিক। চারু চুলগুলো উঁচু করে খোপা করে নিল। রোদটা ঘাড় পুড়িয়ে দিচ্ছে, তবুও হাঁটা থামলো না সে। দ্রুত পায়ে রাস্তার কোণা দিয়ে হেঁটে যাচ্ছে সে। চিত্রাটা খুব জেদ করলো, সে নাকি বট ভাজি খাবে। ধ্রুবকে বলেছিল সে নাকি হুঙ্কার ছেড়েছে, তাই অবশেষে চারুর কাছে আকুতি মিনতি করলো। চারু ও বোনের আকুল নিবেদন ফিরিয়ে দিতে পারল না, তাই কলেজ থেকে আসার সময় নামলো হালিমের দোকানে। ভাগ্যিস আজ বটভাজি ফুরিয়ে যায়নি। বটভাজি কেনার পর বাঁধলো ঝামেলা। একটা রিক্সা নেই, রিক্সা যেটা পেয়েছিল সেটা ছেড়ে দিয়েছে সে, ফলে এখন বাধ্য হয়ে হেঁটে যেতে হচ্ছে তাকে। হাঁটতে হাঁটতে গলিতে ঢুকলো চারু। আর দু গলি পরে তাদের গলি, কিন্তু শরীরটা আর হাঁটতে চাইছে না। এর মাঝেই ফোন বাজলো। একটু থেমে ফোনটা ধরলো সে। ওপাশ থেকে শ্রাবণের কণ্ঠ শোনা গেল। কি করো চারুলতা? এই তো বাড়ি যাচ্ছি, আপনি? আমি বিছানায় শুয়ে আছি। বউয়ের আদেশ তো অমান্য করা যায় না। আমি আপনার বউ? এখন নও, হতে কতক্ষণ? আর 5 মাস? ভালো কথা, বাবা আসতে চাচ্ছিলেন তোমাকে দেখতে। শ্রাবণের বাবার কথা শুনতেই কিঞ্চিত গলা শুকিয়ে আসলো চারুর। মিনিয়ে বলল, উনি কি খুব কড়া? আমি আছি তো চারুলতা, তুমি হাঁপাচ্ছ কেন? আসলে রিক্সা পাইনি তো, হেঁটেই যেতে হচ্ছে। এই তো চলে এসছি। কথাটা পুরো করতে পারলো না চারু। তার পূর্বেই এক জোড়া কালো হাত তার মুখ চেপে ধরল। আকস্মিক ঘটনায় চমকে উঠল সে, ফলে হাতে থাকা মোবাইলটি পড়ে গেল মাটিতে। নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা করতে লাগলো। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মুক্ত হবার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো সে। এক পর্যায়ে হাতের মাঝে থাকা রুমালের ক্লোরোফর্মের জন্য নিস্তেজ হয়ে পড়ল চারু। দৃষ্টি ঝাপসা হয়ে আসলো। মোবাইলের ওপাশের ব্যক্তির উদ্বিগ্নতা বাড়ল। অস্থির কণ্ঠে চিৎকার করতে লাগলো, চারুলতা, 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 তুমি ঠিক আছো? কিন্তু উত্তরটা দিতে পারল না চারু। তার আগে অপরিচিত মানুষটির গায়ে তলিয়ে পড়ল। দুজন যুবক তাকে তুলল মাইক্রোতে। কাঁধের ব্যাগ, বটভাজির প্যাকেট আর মোবাইলটা পড়ে রইল চরম অবহেলায়। যুবকের একজন মোবাইলটা হাতে তুলে নিল, কেটে বন্ধ করে দিল। তারপর মোবাইলটা পকেটে ঢুকিয়ে নিল। তারপর মাইক্রোটা রওনা দিল নিজের গন্তব্যে। ফোন কেটে যাওয়ায় অস্থিরতা বাড়ল শ্রাবণের। খারাপ চিন্তাগুলো মস্তিষ্কে নিজের স্থান করে নিল। স্যালাইনের ক্যানেলটা টান দিয়ে খুলে ফেলল শ্রাবণ। শ্রাবণ উঠতে গেলে তার সেক্রেটারি এবং বিশ্বস্ত লোক রাকিব তাকে বাধা দেয়। স্যার, কি হলো? উঠে পড়লেন কেন? চারুর মোবাইলে ফোন দিতে লাগলো। প্রতিবারই একটা লাইনে কানে আসছে, আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব নয়। শ্রাবণের কপাল কুঞ্চিত হলো। চোখে মুখে অস্থিরতা প্রকাশ পেল। তার নিঃশ্বাস ঘন হচ্ছে। ক্রোধ দমনের চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হলো। উত্তেজিত স্বরে বলল, বিরক্ত করো না রাকিব। চারুলতার ফোনটা হুট করে বন্ধ হয়ে গেল। ওর গঙ্গানির আওয়াজ শুনলাম, আর তুমি কিনা আমাকে বিরক্ত করছো? সরো সামনে থেকে। স্যার, উত্তেজিত হবেন না। বড় স্যারের অর্ডার আপনাকে যেন ফুল রেস্ট দেওয়া হয়। রাকিবের কথাটা শুনতেই মেজাজ খারাপ হয়ে গেল শ্রাবণীর। হট করে কলারটা টেনে ধরল তার। দাঁতে দাঁত পিষে বলল, আমার চারুলতার সাথে যোগাযোগ হচ্ছে না, আর তুমি এখানে ফাজলামি করছো। মনে রেখো, তোমার বেতন ওই যে বড় স্যার দেয়, আমি দিই। তাই কথা বলার পূর্বে বুঝে বলো। সরি স্যার। ফোনের লোকেশনটা বের করো ফাস্ট। আধ ঘন্টা সময় দিলাম। রাকিব চুপসে গেল ভয়ে। এদিকে শ্রাবণ নিজের চুল টানতে লাগলো। তার অস্থিরতা বাড়ছে ক্রমান্বয়ে। একবার ওই বাড়িতে ফোন দিতে চাইলো, কিন্তু কিছু একটা ভেবে ফোনটা দিল না। পুনরায় চারুর নম্বরে ফোন দিল সে, কিন্তু এবারও সংযোগ পেল না। শ্রাবণের মনে একটা ক্ষীণ ভয় উকি দিল। কেউ চারুলতার ক্ষতি করলো না তো? দুপুরে খেতে বসল ধ্রুব। জাহানারা তাকে বেড়ে দিচ্ছে খাবার, কিন্তু জাহানারার নজর গেটের দিকে। 3টে বাজতে চলল, অথচ তার মেয়ে আসার নামটি নেই। চারুর কখনোই আসতে 2টোর অধিক বাজে না।
যদি পলির বাড়িও যায় তবে তার দুটোর মধ্যে। ধ্রুব মুখে লকমা তুলতেই নজর দিল ছোট মামির দিকে। তার মুখটা চুপসানো, শ্যামবর্ণের মুখখানা আরও বেশি কালো লাগছে। ধ্রুব খেতে খেতে বলল, কি হয়েছে মামি? তুমি বারবার গেটের দিকে তাকাচ্ছ কেন? জাহানারা কিছু একটা ভাবলো, তারপর চিন্তিত কণ্ঠে বলল, চারুটা এখনো বাড়ি ফিরেনি রে। এত দেরি কখনোই হয় না, চিন্তা হচ্ছে বড়। তোমার মামা জানতে পারলে ঘর মাথায় করবে। যে দেখো, তোমাদের হবু জামাইয়ের সাথে ঘুরতে গেছে। না রে, ও আমাকে বলে গিয়েছে দুটোর মধ্যেই ফিরবে। জাহানারার কথাটা শুনতেই হাত আটকে গেল ধ্রুবর। খাবারটা গলা দিয়ে নামলো না। পানি খেয়ে থমথমে গলায় বলল, তুমি নিশ্চিত ও শ্রাবণের সাথে যায়নি? একটা ফোন করে দেখবি? জাহানারা চিন্তিত মুখখানা এড়াতে পারল না ধ্রুব। তাড়াতাড়ি ফোন ঘোরালো চারুর নম্বরে, কিন্তু হতাশ হলো বারবার। একটা সময় বাধ্য হয়ে ফোন করলো শ্রাবণকে। অপরিচিত নম্বর দেখে প্রথমে না ধরলেও পরে ঠিক রিসিভ করলো শ্রাবণ। হিনহিনে কণ্ঠে ধ্রুব বলল, চারু আছে? চারু এখানে থাকবে কেন? ও বাসায় পৌঁছায়নি? না, এইদিকে মামি চিন্তা করে এক শেষ। শ্রাবণ ফোন রেখে দিল। তার মুখ শক্ত হয়ে এলো। রাকিবকে জানালো, কিছু হিললে হলো? না স্যার। যত সব আকাম্মা। আমার সন্দেহ ঠিক, কেউ হয়তো চারুকে কিডন্যাপ করেছে। শ্রাবণের চোখ রক্তিম বর্ণ ধারণ করলো। তার কপালে শিরা ফুলে এসেছে। রাগ সংবরণে সে হাতে হাত ঘষল। রাকিব মিনিয়ে বলল, স্যার, আপনার অ্যাক্সিডেন্ট যারা করিয়েছে তারাই ম্যামকে কিডন্যাপ করেনি তো? আপনার সাথে শত্রুতা ম্যাডামের ওপর ছাড়লো। কথাটা বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগলো শ্রাবণীর। সে আগের ন্যায় বসে রইল হাত জড়ো করে। রাকিব আর কিছু বলল না। শ্রাবণের রাগ সম্পর্কে সে অবগত। অন্য সময় হলে সে সারা ঘর ভেঙে চুরে একাকার করে ফেলত, কিন্তু আজ সে শান্ত। একটা ঝড় আসার পূর্ব মুহূর্তও বলা চলে। কিছুক্ষণ বাদে সে ধীর গলায় বলল, বাবা কোথায়? স্যার তো বৈঠক ঘরে। ঠিক আছে, তুমি ট্র্যাক করার ট্রাই করো, আমি আসছি। বলেই উঠে দাঁড়ালো শ্রাবণ। 1 মিনিট সময় নষ্ট না করে হাঁটা দিল সে গন্তব্য বৈঠক ঘর। খাবার অর্ধ খাওয়া রেখেই উঠে গেল ধ্রুব। হাতটা ধুয়ে বলল, তুমি থাকো মামি, আমি দেখে আসছি গলিতে। বলেই বেরিয়ে পড়ল সে। বাইকে উঠে হন্তদন্ত হয়ে রওনা দিল চারুর কলেজের দিকে। অন্য সময় সেই চারুকে কলেজ থেকে আনে, কিন্তু আজ তা হলো না। নানা কাজে ব্যস্ত থাকার কারণে চারুকে আনতে যাওয়া হলো না তার। সেটাই কাল হয়ে দাঁড়ালো। আজ তার ভুলের কারণেই চারু নিখোঁজ। গ্লানিতে ভরে আসলো হৃদয়। সাথে চারুর জন্য দুশ্চিন্তাগুলো দলা পাকালো মস্তিষ্কে। প্রেয়সীর ক্ষতি যে ইহজীবনেও চায় না সে। চিন্তায় দৃষ্টি ঘোলা হয়ে এলো। কখন যে অশ্রু জমা হলো টেরটি পেল না ধ্রুব। বাইকে স্পিড বাড়ালো। হঠাৎ 2 গলি পর চোখে পড়ল পাড়ার টোকাইগুলো মাটি থেকে কি যেন কুড়িয়ে খাচ্ছে। 2টো বাচ্চা একটা কালো ব্যাগ নিয়ে টানাটানি করছে। সেই সময় বাইক থামালো ধ্রুব। তাদের কাছে যেতেই তারা ব্যাগ ছেড়ে দৌড় লাগালো। ব্যাগটি দেখে চিনতে বাকি রইল না এটা চারুর ব্যাগ। বুক কেঁপে উঠল ধ্রুবর। হাত পা ঠান্ডা হয়ে গেল। তার চারু কি কোনো বিপদে পড়ল? হন্তদন্ত হয়ে মোস্তফা কামালের রুমে প্রবেশ করলো শ্রাবণ। তার চোখ মুখ অপ্রকৃতস্থ দেখালো, চুল এলোমেলো, দৃষ্টি উদ্ভ্রান্ত। সর্বদা অনুমতি নেওয়া ছেলে আজ বিনা অনুমতিতেই ঢুকে পড়ল দেখে বিরক্ত হলেন মোস্তফা কামাল। তবে কিছু বলার সুযোগ পেলেন না। তার পূর্বেই টেবিলে ডান হাত ভর করে ঝুঁকে পড়ল শ্রাবণ। শ্রাবণের আচরণে তিনি চমকে উঠলেন। রাশভারী স্বরে বললেন, এসব কি শ্রাবণ? আমার চারুলতা বিপদে আছে, কেউ ওর ক্ষতি করার চেষ্টা করছে। আপনার তো অনেক ক্ষমতা, আমার চারুলতাকে খুঁজে দিন। শ্রাবণ গড়গড় করে কথাগুলো বলল। মোস্তফা কামাল ছেলের এইরূপ আচরণে রীতিমতো অবাক। তিনি চশমাটা খুলতে খুলতে বললেন, তোমার এখন রেস্টের প্রয়োজন শ্রাবণ, ঘরে যাও, শুয়ে থাকো। আপনি শোনেননি আমি কি বললাম? শুনেছি, কিন্তু এত অস্থিরতা প্রয়োজন নেই। পুলিশ তার কাজ করবে। এবার নিজেকে শান্ত রাখতে পারল না শ্রাবণ। চিৎকার করে বলল, 4 ঘন্টা সময় দিচ্ছি আপনাকে। দরকার হলে নিজের সম্পূর্ণ ক্ষমতা লাগিয়ে দিন। আমার চারুলতাকে যদি 4 ঘন্টায় খুঁজে না বের করতে পারেন, তবে আমি আমার রূপ ধারণ করব। তখন কিন্তু আর বললেও আমি শান্ত থাকতে পারবো না বাবা। আমাকে অর্ডার করছো তুমি? যদি আপনার মনে হয় তাহলে তাই।
আপনার কাছে 3 ঘন্টা 59 মিনিট আছে। আমি এই সময়টা শান্ত থাকবো, তারপর কিন্তু আর হাতে হাতে রেখে বসবো না আমি। মোস্তফা কামাল রক্তিম চোখে নিজের ছেলেকে দেখছেন, কিন্তু তিনি অসহায়। ছেলেকে শান্ত করার একটাই উপায়, চারুকে খুঁজে বের করা। শ্রাবণ বাবার সামনে চেয়ারে বসলো, তার পা কাঁপছে। চারুর কথা ভাবতেই বুক কাঁপছে। না জানি কি অবস্থায় আছে মেয়েটা। জ্ঞান ফিরল চারুর, কিন্তু চোখ খুলতেই টের পেল তার চোখ, মুখ এবং হাত বাঁধা। এত সময় অজ্ঞান ছিল সে। কতটা সময় কেটে গেছে নিজেও জানে না। নিজের অবস্থান তটস্থ হতেই নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো সে। চিৎকার করতে ইচ্ছে হলো, কিন্তু মুখ বেঁধে থাকার জন্য পারল না। ভয়ে এঁটে সেটে বসলো সে। কোথায় আছে, কে নিয়ে এসেছে কিচ্ছু জানে না। বুকে জমে থাকা ক্রাশ ভয়ঙ্কর রূপ নিল যখন একজোড়া পায়ের আওয়াজ কানে এলো। কেউ তার দিকে এগিয়ে আসছে। শব্দটা ক্রমশ প্রবল হচ্ছে। চারু নিজের পা ঘষে দূরে সরবার চেষ্টা করলো, কিন্তু দেওয়ালের কাছে এসেই থেমে যেতে হলো। বুক কাঁপছে তার, ঘাড় বেয়ে শীতল ঘামের রেখা গড়িয়ে পড়ল। গোঙাচ্ছে সে, কিন্তু তাতে হয়তো সম্মুখের মানুষের কিছুই যায় আসে না। মানুষটি একেবারে তার কাছে আসতেই পেছন থেকে এক যুবকের কণ্ঠ কানে এলো। নাজমুল ভাই, বস ফোন দিছে। নাজমুল নামক ব্যক্তিটি বিরক্তি ভরা কণ্ঠে বলল, তুই যা, আমি আসতেছি। কিছুক্ষণ পর পায়ের শব্দটি ক্ষীণ হয়ে গেল। রুদ্ধশ্বাস ফেলল চারু। তাকে যারা কিডন্যাপ করেছে তাদের একজনের নাম নাজমুল, কিন্তু এই নাজমুল কেন তাকে অপহরণ করলো হিসেব মেলাতে পারছে না চারু। তার সাথে এই ব্যক্তির কি কোনো শত্রুতা রয়েছে, নাকি তাকে আটকে রেখে এই নাজমুলের খুব বড় কোনো লাভ হবে? গণিতটা খুব কঠিন ঠেকছে চারুর কাছে। আতঙ্ক, ত্রাসের দরুন মস্তিষ্ক ও স্লোথ হয়ে গিয়েছে। খুব কান্না পাচ্ছে চারুর। না জানে তার বাবা মার কি অবস্থা, তারা কি তার খোঁজ পাবে, নাকি এই অন্ধকারের মাঝেই ঘুটে ঘুটে মরতে হবে চারুকে। সময় যেতে থাকলো, মেঘ কুঞ্জে উত্তেজনা ভর করলো। আহসান সাহেব আর শান্ত থাকতে পারছেন না। 2 ঘন্টা কেটে গেছে, মেয়ের কোনো খবর পাচ্ছে না। এদিকে মোবাইলটাও বন্ধ। দুর্বল হৃদয়টা বিভিন্ন দুশ্চিন্তায় আরও বেশি দুর্বল হয়ে উঠেছে। মেয়েটির যদি কোনো ক্ষতি হয়, কি করবে তখন? মেয়েটির সামনে বিয়ে, অঘটন ঘটলে এই বিয়েটাও ভেঙে যাবে। বুকের মধ্যখানে চিনচিন ব্যথা করছে। জাহানারাকে ডেকে বললেন, চারুমা, আমার ঔষধটা দাও তো। জাহানারা আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। মারুফা তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে, কিন্তু মেয়ে নিখোঁজ। এই সময় ঠিক কোনো সান্ত্বনা কি কাজ করে? ধ্রুব বাড়ি ফিরল থমথমে মুখ নিয়ে। মনিরুল সাহেব গিয়ে উঠে বললেন, কিছু খবর পেলে? না মামা, আমি কোনো খোঁজ পাইনি। পলিদের বাড়িতেও নেই, কলেজও খুঁজে এসেছি, কোথাও নেই। শুধু ওর ব্যাগটা রাস্তায় পড়া পেলাম। আমার মনে হয় এবার আমাদের থানায় যাওয়া উচিত। কি বলিস? থানায় পুলিশ করলে মেয়েদের বদনামি হবে উল্টো। আর একটু দেখি। মনিরুল সাহেবের কথায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল ধ্রুব। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আজ যদি চিত্রা নিখোঁজ হতো, তখনও কি এইভাবে বসে থাকতেন আপনি? কিসের বদনামির কথা ভাবছেন? একটাবার ভেবে দেখেছেন যদি সত্যি ওর কোনো ক্ষতি হয় তখন কীভাবে সামাল দিবেন? ফুলের মতো মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আপনার হাতে হাত রেখে বসার ইচ্ছা থাকুন। আমি আর ছোটো মামা যাচ্ছি। মনিরুল সাহেবের চ্যারাং চ্যারাং কথা ধ্রুবর সামনে চুপসে গেল। আর ধ্রুব সেই পরগাছা ভাগ্নেটা নেই, যাকে 5-6টা গালমন্দ করে থামিয়ে রাখা যায়। তার চোখের দিকে তাকাতেই বুকের পানি শুকিয়ে গেল মনিরুল সাহেবের। আহসান সাহেব বললেন, চল এক্ষুনি বের হই। চকবাজার থানার ওসি সাহেবের সম্মুখে বসে আছে ধ্রুব এবং আহসান সাহেব। ওসি মেহেদি হাসান আয়েশ করে বসে রয়েছেন, আরামে পান চিবোচ্ছেন তিনি। ধ্রুব অস্থির কণ্ঠে বলল, স্যার, চারুর এখনও বাড়ি ফেরেনি, ওর ফোনও বন্ধ, তাই আমরা থানায় ডায়েরি লিখাতে এসেছি। মেহেদি হাসান তার পান চিবানো অব্যাহত রাখলেন। সরু দৃষ্টিতে বললেন, নাম কি মেয়ের? ফাতেমা তুজ জোহরা চারু। বয়স কত? 23। এবার বাঁকা হাসি হাসলেন মেহেদি। বিদ্রুপের স্বরে বললেন, প্রেম টেম করে? এসব কি বলছেন? ঠিকই বলছি, আজকালকার মাইয়া পোলারা প্রেম ছাড়া বোঝে না। যাই দেখেন নাগরের সাথে পালালো কিনা, হয়তো ফোনের জন্য বন্ধ। যাই দেখেন নতুন সিম নিছে। আরে এমনই হয়, মাইয়ারা ঘর থেকে পালায়, বাপ মায় ভাবে নিখোঁজ, পরে দেখা যায় প্রেমকার লগে ভাইগে গেছে। আপনাকে এখানে ইনচার্জ বানালো কে?
তীক্ষ্ণ কণ্ঠে কথাটা বলে ধ্রুব। মেহেদির উল্টো পাল্টা কথা মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। চাইতেও নিজেকে শান্ত রাখতে পারছে না ধ্রুব। তার চোয়াল শক্ত হয়ে আছে, দৃষ্টি স্থির, ক্রোধাগ্নি ঝরছে দৃষ্টিতে। তার কথা শুনে নড়ে চড়ে ওঠে মেহেদি। পানের পিকটা একটা বাটিতে ফেলে বলে, ওই পোলা, তুমি কি বলতেছো? ভুল কিছু বললাম কি? আমাদের মেয়েকে 3 ঘন্টা ধরে খুঁজে পাচ্ছি না, আর আপনি মশকরা করছেন? এটা কি সময় এমন কথা বলার? আর আমাদের মেয়েকে আমরা আপনার থেকে ভালো করে চিনি। 2 গলি ছাড়িয়ে ওর ব্যাগ পেয়েছি। কোথাও মিসিং রেকর্ড লেখাবেন তা না, আজাইরা বকে যাচ্ছেন। ধ্রুবের তীক্ষ্ণ কথা আতে লাগলো মেহেদির। চেতে উঠে বলল, ওই সুর, তুই আমার এই কাজ শিখাস? থানায় এসে আমার সাথে হিরোগিরি করিস? আব্দুল ওরে ভরত ছেলে, যত সব। স্যার, ছেলে মানুষ, রাগ বেশি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আহসান সাহেব নরম গলায় হাত জোর করে কথাটা বলে। মেহেদি হাসানের হুমড়ি তুবড়ি আরও বৃদ্ধি পায়। সে আজ ধ্রুবকে জেলে ভরেই ছাড়বে। ঠিক তখনই একটা ফোন আসে থানায়। ফোন রিসিভ করতে মেহেদির মুখখানা শুকিয়ে যায়। আমতা আমতা করে বলে, জি স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, আমরা এখনই এখানকার সব থানায় ইনফর্ম করে দিচ্ছি। জি জি স্যার, 1 ঘন্টা এই লোকেশন খুঁজে বের করছি স্যার। বলে খট করে ফোন কেটে দিল ওপাশের ব্যক্তিটি। মেহেদির মুখ পানশিটে হয়ে রয়েছে। রুমাল দিয়ে কপালে জমা বিন্দু বিন্দু ঘামের কণা মুছে নিল সে। থমথমে কণ্ঠে বলল, আগে বলবেন না আপনি মুস্তফা স্যার আত্মীয়? মাত্র আজ স্যার ফোন করলেন, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, আমরা চারুকে খুঁজে বের করবই। আহসান সাহেব এবং ধ্রুব নিজেদের মুখ চাওয়াচাই করল। কিছুক্ষণ পূর্বের ঘটনাটা তাদের বোধগম্য হলো না। যে ইন্সপেক্টর নিজের ক্ষমতার জন্য হুঙ্কার ছাড়ছিল, সেই কিনা ভেজা বিলাইয়ের মতো মিউমিউ করছে। এখন বসে থাকা ব্যতীত আর কোনো কাজই অবশিষ্ট নেই। ধ্রুব ধীর গলায় বলল, চলেন মামা, আপনাকে বাসায় পৌঁছে দিই। আর তুমি? আমি একটু আশেপাশে খোঁজ করব, যদি কিছু খোঁজ পাওয়া যায়। হাতে হাত ধরে বসে থাকাটা সম্ভব নয় আমার পক্ষে। আহসান সাহেব হু হু করে উঠলেন। পুরুষদের নাকি কাঁদতে নেই, কিন্তু যে বাবার মেয়ে 3 ঘন্টা যাবৎ নিখোঁজ, তার মনস্থিতি কেমন হতে পারে তা কল্পনাতীত। হৃদয়ে ক্রমাগত ছুরি চলছে, কিন্তু রক্তক্ষরণটা অদৃশ্য। দুশ্চিন্তায় অস্থির হয়ে রয়েছে হৃদয়। মেয়েটা ঠিক আছে তো? অন্ধকার ঘরের কোনায় জড়সড় হয়ে বসে রয়েছে চারু। তার চোখ মুখের বাঁধন এখনো অক্ষত। হাজারো প্রচেষ্টার পরও সে তা খুলতে পারেনি। সকালের পর থেকে না খাওয়া শরীরটি এখন ক্লান্ত হয়ে গিয়েছে। পানি তৃষ্ণা পেয়েছে প্রচণ্ড, কিন্তু নিস্তব্ধ এই রুমে তার গোঙানি শোনার মতো কেউ নেই। অন্ধকার জীবন যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজ বুঝতে পারছে চারু। সব কিছু নিগুড় আধার। মাঝে মাঝে পায়ের শব্দ পাওয়া যায়, কিন্তু তা অনেক দূরে। মাঝে মাঝে হাসির তীক্ষ্ণ শব্দ কানে আসে। হাতটা এত সময় বেঁধে থাকার কারণে প্রচণ্ড ব্যথা করছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেল চারু। বেশ কয়েকজোড়া পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। নিবৃত্ত হৃদয় পুনরায় উদ্বিগ্ন হয়ে উঠল। শির দ্বারা বেয়ে রক্তের স্রোত বয়ে গেল। বুক কাঁপছে, শরীরটাও ত্রাসে জমে গেছে। একজোড়া পা তার দিকে এগিয়ে আসছে। চারু ভয়ে সিটিয়ে গেল। চোখ মুখ শক্ত করে বসে রইল সে দেওয়াল ঘেঁষে। তখনই একজোড়া হাত তার চোখের বাঁধন খুলে দিল। তীক্ষ্ণ হলুদ রশ্মি চোখে এসে লাগলেই নেত্র বুঝে নিল চারু। এত সময় আধারে থাকার দরুন চোখ সইতে পারছে না আলো। খুব কষ্টে চোখটি খুলতেই দৃষ্টি ঝাপসা হয়ে উঠল। এত সময় নিকষ কৃষ্ণ ভয়ের মেঘগুলো সরে কুসুম প্রভাত উদয় হয় মনের ব্যালকনিতে। সামনে থাকা মানুষটিকে দেখে অশ্রু ছেড়ে দিল সে। মানুষটিও পরম যত্নে খুলে দিল সব বাঁধন। মোহনীয় কণ্ঠে বলল, আমি এসে গেছি চারুলতা, ভয় নেই। শ্রাবণের মোলায়েম কণ্ঠ চারুর ব্যাকুল চিত্তে মুহূর্তেই অস্থির প্রলেপ ছুঁয়ে দেয়। ভয়ে জড়সড় হয়ে থাকা চারুর মুখমণ্ডলে আলতো হাতের পরশ ছোঁয় শ্রাবণ। চারু মাথা ঠেকালো শ্রাবণের বুকে। হু হু করে কেঁদে উঠল সে। এত সময় জমায়িত ভয়গুলো অশ্রুরূপে গড়িয়ে পড়ছে। পেছনে দাঁড়িয়ে থাকা পুলিশেরা পুরো জায়গাটা তন্ন তন্ন করে খুঁজছে। একটা পুরনো মিলের পেছনের অংশে আটকে রাখা হয়েছিল চারুকে। জায়গাটা কাউরান বাজারের দক্ষিণ দিকে। মিলটা বিগত 10 বছর ধরে বন্ধ, ফলে অনৈতিক কাজ করাটা খুব সহজ। মোস্তফা কামাল যখন নিজের বন্ধু জাহিদুল কবিরের সাথে চারুর নিখোঁজ নিয়ে আলোচনা করে, তখন জাহিদ আশেপাশের সকল থানায় খবর দিয়ে দেয়। ক্রমাগত চারুর মোবাইল ট্র্যাক করা হয়। বিভিন্ন ট্রাফিককে ইনফর্ম করে দেওয়া হয় যেন তারা সন্দেহজনক যে কোনো গাড়িকে আটকায়। সময় পার হতে থাকে, কিন্তু কোনো ক্লু পাওয়া যায় না।
একটা সময় শ্রাবণ অধৈর্য হয়ে পড়ে তার চারুলতার জন্য। ছেলের অধৈর্য মোস্তফা কামালের পক্ষে সামাল দেওয়া দুষ্কর হয়ে ওঠে। ভাগ্যবশতই ক্ষীণ সময়ের জন্য চারুর মোবাইলটা অন হয়। তখনই সেই লোকেশনটা ট্র্যাক করে পুলিশ। ফলে একদল পুলিশ নিয়ে শ্রাবণ আসে এই মিলে। পুরো মিলে তল্লাশি করে অবশেষে এক বন্ধ মেশিন রুমে চারুকে আটক অবস্থায় পায় শ্রাবণ নিবিড়ভাবে আঁকড়ে ধরে আছে চারুকে। চারুর শরীর ঈষৎ কাঁপছে। এখনও মন থেকে বিশ্রী স্মৃতিগুলো সম্পূর্ণ সরেনি। সাব ইন্সপেক্টর শাহাদাত ছুটে আসে, অস্থির গলায় বলেন, হারামজাদাগুলো পালিয়েছে স্যার। এখানে শুধু একটা ময়লা গামছা আর সিগারেটের 10-12টা ফিল্টার ছিল। মনে হয় অন্তত 4 থেকে 5 জন ছিলেন। শাহাদাতের কথায় ভ্রু কুঞ্চিত হয়ে কাউরান বাজার থানার ইন্সপেক্টর শামীম উল্লাহ এর বিরক্তিভরা কণ্ঠে বলে, একটাকে ধরতে পারলেই সম্পূর্ণ অপহরণের খোঁজ পেয়ে যেতাম। কেউ হয়তো আগে থেকেই ওদের জানিয়ে দিয়েছে। এই জন্য চারু ম্যাডামকে রেখেই তারা পালিয়েছে। ধ্যাট। এরপর একটু থেমে বলল, মিস্টার জায়ান, আমাদের ম্যাডামের বক্তব্য শুনতে হবে, নয়তো কিছুতেই এই লোকগুলোকে ধরতে পারবো না। অফিসার, চারুর অবস্থা আপনারা দেখেছেন। এই অবস্থায় ওকে কোনো রকম ডিস্টার্ব করাটা ঠিক হবে না। ওকে স্বাভাবিক হতে দিন। ওর বয়ান সঠিক সময় পাবেন। শামীম সাহেব কথা বাড়ালেন না। সামনে থাকা 23 বছরের নারীটির চোখ মুখের অবস্থা ভালো নেই। সে ক্রমেই কেঁদে উঠেছে, চোখ বসে গিয়েছে। হয়তো দুপুরের পর কিছুই পেটে পড়েনি। যতই হোক, তারাও মানুষ। একজন মানুষের করুণ দশা দেখেও তাকে প্রশ্ন করাটা সমুচিত নয়। তাই শামীম কথা বাড়ালো না। চারুকে ধরে ওঠালো শ্রাবণ। কিন্তু এত সময় হাঁটু গেড়ে মাটিতে বসে থাকার কারণে পায়ে অবসর ন্যায় হয়ে গেছে। ফলে উপায়ন্তর না পেয়ে কোলে তুলে নেয় তাকে শ্রাবণ। চারুও শান্ত বিড়ালের ছানার ন্যায় বুকে লেপ্টে থাকে তার। শ্রাবণ তার প্রিয়তমাকে নিবিড়ভাবে আঁকড়ে ধরে হাঁটতে লাগলো। মিলের হলদে সোডিয়াম লাইটের আলো আশ্রে পড়ছে চারুর শ্যামমুখে। অশ্রুর রেখাগুলো সেই আলোতে চকচক করছে। কি মায়াবী লাগছে তার চারুলতাকে। রুদ্ধ শ্বাস ফেলল শ্রাবণ। এত সময়ে উচাটনের অবশেষে সমাপ্তি হলো। মেঘকুঞ্জে থমথমে পরিবেশ। আহসান সাহেবের বুকের ব্যথাটা বাড়ছে, সাথে দুশ্চিন্তাও। ধ্রুব এখনও বাড়ি ফেরেনি। হয়তো আশেপাশে পাড়ায় খোঁজ নিচ্ছে। মনিরুল সাহেবের হিনহিনে কণ্ঠ কানে আসছে। এই লোকটার বয়স হয়েছে ঠিক, কিন্তু কাণ্ডজ্ঞান এখনও শূন্য। এত বয়স হওয়ার পরও সময় জ্ঞান নেই বললেই চলে। জাহানারা বেগম মেয়ের দুশ্চিন্তায় বারে বারে মূর্ছা যাচ্ছেন। খাবার খেতেও তার অনীহা। সেই দুপুর থেকে মেয়ের অপেক্ষায় আছেন তিনি। আতঙ্ক, ভয়, দুশ্চিন্তা তাকে ক্রমেই গ্রাস করছে। মারুফা তাকে সামলাচ্ছেন। এর মাঝেও মনিরুল সাহেবের হুমড়ি তুমড়ি অব্যাহত থাকলো। এক পর্যায়ে চিত্রা নিজেকে সামলে রাখতে পারল না। বাবার মুখোমুখি হলো সে। ঠান্ডা গলায় বলল, বাবা, তুমি থামতে কি নেবে বলো তো? ঘরের অবস্থা কি একটা বারের জন্যও বুঝবে না? আমাকে বলছিস কেন? কতবার বলেছিলাম মেয়েদের এত পড়িয়ে কি হবে? শুনলো কোথাকার হাসান? আবারও বের করুক মেয়েকে। না জানি কোথায় আছে, আমাদের সমানে কী বা রেখেছে। একেই তার বিয়ে ভেঙেছে, এখন সে নিখোঁজ। তোর কি ধারণা ওর বিয়ে হবে? পাড়ায় ঢিঢি ঢিঢি পড়ে গেছে তোমার বোনের। আর যদি শ্রাবণের সাথে বিয়েটা হয়েছে তো আমাদের ঘাড়ে তো দোষ আসতো না। শুনেছিলাম পৃথিবীতে নাকি ভালো পুরুষ না থাকলেও ভালো বাবা থাকে। আজ সচক্ষে তা ভুল হতে দেখছি। বুবুর জায়গায় তো আমিও থাকতে পারতাম। তখনও কি এই কথা বলতে বাবা? সে তো তোমার মেয়ে। ছোট চাচার অবস্থা দেখেছো? চাচি তো মূর্ছা যাচ্ছেন বারে বারে। মহিলা জায়না মাঝে মাথা ঠুকছে, মেয়ে যেন ফিরে আসে। অথচ তুমি কোথায় বুবুকে নিয়ে দুশ্চিন্তা করবে তা না, আহাজারি শুরু করেছো। আমিও তো তোমার মেয়ে। আমার নিরাপত্তার জন্য কি তবে তুমি আমার পড়ালেখা বন্ধ করে দিবে? মনিরুল সাহেব মেয়ের কথা সহ্য করলেন না। শক্ত হাতের প্রবল চর বসিয়ে দিলেন। হিনহিনে স্বরে বললেন, বেশি বুলি ফুটেছে তাই না? যত্তস্ব, একদম ঘরে বসে থাকবি। চারুর বিয়ের পর তোর বিয়ে হবে, আগে দিব আমি, তারপর যা খুশি করে বেড়াস। গে যা। মনিরুল সাহেবের কথা শুনে চুপ করে থাকে চিত্রা। গালে হাত দিয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ে চোখ থেকে। মাঝে মাঝে নিজের বাবাকে দেখে আফসোস হয় চিত্রার। কেন? পরম করুণাময় এই মানুষটার সন্তান হিসেবে পাঠিয়েছেন। মার কাছে শুনেছিল মনিরুল সাহেবের ইচ্ছে ছিল তার ছেলে সন্তান হয়, কিন্তু আল্লাহ দুজন পুত্র দিয়েও নিয়ে গেছেন। অবশ্যই সন্তান হিসেবে চিত্রাই তার বংশধর হিসেবে অবশিষ্ট থাকে। ছোটবেলা থেকে চিত্রার প্রতি এক বাজে অবজ্ঞা মনিরুল সাহেবের মনে,
যেন এই মেয়েটাও মারা গেলে তিনি বেঁচে যেতেন। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আছে চিত্রার। ঠিক এই সময়ে লোহার গেটের আওয়াজ পায় চিত্রা। ছুটে যায় গেটের দিকে সে। বাসার মেন দরজা খুলতেই অস্পষ্ট স্বরে বলে ওঠে, চাচা, বুবু ফিরেছে। আহসান সাহেব ছুটে আসেন। শ্রাবণ আগলে ধরে আছে চারুকে। আহসান সাহেব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। বিবর্ণ মুখশ্রী, দৃষ্টি উদ্ভ্রান্ত, ময়লা পোশাক, অবিন্যস্ত চুল। এক প্রহরে মেয়েটা যেন নির্জীব হয়ে গিয়েছে। আহসান সাহেব মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে বলে, মারে, তুই ঠিক আছিস তো? চারু টলমল দৃষ্টিতে তাকায় বাবার দিকে। হু হু করে কেঁদে ওঠে যে। বাবার স্নেহে সকল ভয় যেন কেটে গেছে তার। অস্পষ্ট স্বরে ছোট করে বলে, বিছানায় শোয়ানো হয় চারুকে। জাহানারা মেয়েকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। 2 রাকাত নফল নামাজও আদায় করেছেন সে। ধ্রুব চিত্রার ফোনে ছুটে আসে। চারুর মুখশ্রী দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। ধ্রুবের ইচ্ছে হচ্ছিল মেয়েটিকে তৎক্ষণাৎ জড়িয়ে ধরতে, কিন্তু পারে না। নিজের শিকল তাকে আঁকড়ে ধরে। সেই মুহূর্তে মনিরুল সাহেব বলে ওঠেন, শ্রাবণ বাবা, ওকে পেলে কোথাও? কিছু খারাপ মানুষ ওকে অপহরণ করেছিল। ভাগ্যিস পুলিশ ফোর্সকে বাবা ইনফর্ম করেছিল, নয়তো ওকে পাওয়া সহজ হতো না। কাউরান বাজারের একটা বন্ধ মিলে আটকে রেখেছিল তারা। পুলিশের ধারণা ওরা মেয়ে পাচারকারী। এখন চারুর বক্তব্যে আগামী পদক্ষেপ নেবে তারা। ওর দিকে খেয়াল রাখবেন। আমি আসছি। শ্রাবণ যেতে নিলে মনিরুল সাহেব বলে ওঠেন, তুমি বলেছিলে কাল তোমার বাবা ওকে দেখতে আসবে, এই ব্যাপারটা? আঙ্কেল, সময় তো চলে যায়নি। চারু ঠিক হোক, সময় করে আসবো না হয়। মনিরুল সাহেব চুপসে যান। কপালে ভাঁজ পড়ে। শ্রাবণ বেরিয়ে যেতে নিলেই হিন্দিনে কণ্ঠে বলে, মেয়ে কি ঠিক আছে? শ্রাবণের পা আটকে যায়। আহসান সাহেব ভাইকে থামানোর জন্য বলেন, কি বলছেন ভাইজান? মানে সময় তো কম না, 4-5 ঘন্টা বন্ধ মিলে স্যানা মেয়ে কিছু অঘটন কি ঘটেছে? শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মনিরুল সাহেবের দিকে। সে বোঝার চেষ্টা করছে লোকটা কি বলতে চাচ্ছে। মনিরুল সাহেব বলতে শুরু করে, আজকাল তো দিনকাল ভালো না। ওরা যদি কিছু খারাপ কিছু করতে চায়, মানে বুঝোই তো, আল্লাহ না করুক যদি এমন কিছু হয়, এই মেয়েকে বিয়ে হবে। হয়তো চারুর ভাগ্যটাই খারাপ, বিয়েটা আর নসিবে নেই। তাই তো বিয়ের আগেই যত সব অঘটন ঘটে। মোস্তফা সাহেবও একবার ভাবেন না? অবশ্যই ভাববেন। তাই তো তিনিও সময় নিচ্ছেন। আসলে কি বলতো হাসান, মেয়েদের মানুষকে চরিত্রে দাগ পড়লে তাকে কেউই মেনে নেয় না। শ্রাবণ সরু দৃষ্টিতে তাকিয়ে থাকে মনিরুল সাহেবের দিকে। আহসান সাহেব তীব্র প্রতিবাদ করে বলে, ভাইজান, এবার ক্ষান্ত দেন, অনেক হয়েছে, আর না। আমার মেয়েটার কথা তো ভাববেন। ও যে বাড়ি আসছে, এটা অনেক না? ওর মুখের দিকে একবার দেখছেন? তুমি ওই মেয়ের দিকেই দেখো, বাড়ির চৌকাটে বাইরে কি কি কথা হয় জানো কিছু? কাল সকাল হইতে দাও, দেখো কত কথা ওঠে। বড় মামা, থামেন না। আপনি তো বাইরের লোকের থেকেও খারাপ। আপনি একটা বার ভেবেছেন চারুর মনস্থিতি এখন কেমন? ধ্রুব থেমে থাকে না। তীক্ষ্ণ কণ্ঠে প্রতিবাদ করে ওঠে। একটা সময় কথার রেশ বাড়ে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে শ্রাবণ। এত কোলাহল তার অপছন্দ। এই ঘরের কোন্দল তার সবচেয়ে অপছন্দ। ফোনটা বের করে সে পকেটের থেকে এরপর একটা নাম্বারে ফোন করে। তারপর শীতল কণ্ঠে বলে, হ্যালো রাকিব, কাজী অফিস খোলা থাকলে একটা কাজই ধরে নিয়ে আসো। কেন স্যার? আমি এখন বিয়ে করব। অযথা সময় নষ্ট করো না। মেক ইট ফাস্ট। আই এম ওয়েটিং। কথাটা বলেই ফোনটা রেখে দিল শ্রাবণ। তার শীতল কণ্ঠে রাকিব তাজ্জব বনে গেল। স্যারের পাগলামি এর পূর্বেও বহুবার দেখেছে, তবে আজ মাত্রা ছাড়ানো মনে হলো। এই রাতে কাজী কোথায় পাবে সে? শ্রাবণের কথা মেঘপুঞ্জে এক অন্য লহর তুলল। বাড়িতে উপস্থিত সকলের মস্তিষ্ক বন্ধ হয়ে যাবার জোগাড়। আহসান সাহেব তীক্ষ্ণ স্বরে বললেন, কাজী মানে বিয়ে কি ছেড়ে গেলে নাকি? চারুর মনস্থিতি এখনো কি স্বাভাবিক আছে? বললেই হলো, এখন বিয়ে ফাসলামের একটা সীমা থাকা দরকার। আহসান সাহেবের কণ্ঠ কাঁপছে। শ্রাবণের মতো শান্ত এবং ধীর ছেলের এমন সিদ্ধান্ত যেন হজম হচ্ছে না তার। শ্রাবণকে তার অপছন্দ নয়, বরং তিনি এবং জাহানারা চারুর জন্য ঠিক যেমন পাত্র চেয়েছিলেন, শ্রাবণের মাঝে সেই সকল গুণাবলী রয়েছে। যে যেমন ধীর, সে যেমন স্থির, ধীর, বিনয়ী, ঠিক অনুরূপভাবে সে অত্যন্ত দায়িত্ববান চারুর প্রতি। যখনই চারু বিপদে পড়েছে, সে চারুকে আগলে রেখেছে। কিন্তু এই সময়ে চারু ঘাবড়ে আছে।
তার মনে ঝড় বইছে। অশান্ত চিত্তে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যা তার জীবনকে সাজানোর পরিবর্তে এলোমেলো করে ফেলে। সকলের নজর শ্রাবণের দিকে। ধ্রুব হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সামলে রাখছে। পরিস্থিতি তাকে এমন মোড়ে দাঁড় করিয়েছে যেখান থেকে চাইলেও সে ফিরতে পারছে না। চিত্রা ধ্রুবর দিকে তাকিয়ে আছে। মানুষের মুখমণ্ডল নীল বিষাদের ছাপ কারোর দৃষ্টিগোচর না হলেও এক নজর এড়ালো না। নিজে যে আগুনে প্রতিনিয়ত জ্বলছে, সেই আগুনে ধ্রুবকে পুড়তে দেখে মোটেই শান্তি পাচ্ছে না সে। শ্রাবণ নির্বিকার, সে অপেক্ষায় আছে কাজীর। আহসান সাহেব পুনরায় বলে উঠল, দেখো শ্রাবণ, আমার মেয়ের মানসিক অবস্থা এখন ঠিক নেই, তাই এসব পাগলামি থামাও। আপনার বাড়িতে চারুলতার মানসিক অবস্থার উন্নতি ঘটবে এটা আমাকে বিশ্বাস করতে বলেন? প্রতিনিয়ত কিছু তিক্ত কথা রীতিমতো তাকে আরো অসুস্থ করে ফেলবে। আর চিন্তা তো বিয়ে নিয়ে। আমি এখন সেটা করে ফেলছি, তাহলে ভবিষ্যতে আমার কথার নড়চড় হবে না, আপনার শ্রদ্ধেয় ভাইয়েরও কোনো আপত্তি থাকবে না। বিয়েই তো একটা কলমের খোঁজা আর কবুল বলা। আমি সেই ঝামেলা এখনই মিটিয়ে ফেলছি, আর বাকি রইল আনুষ্ঠানিকতার। আগামী শুক্রবার না হয় ধুমধাম করে বিয়ে হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।